রাতের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, কার পক্ষে থাকবে সিদ্ধান্ত ভারতের, বললেন দুদু। নির্বাচন নিয়ে সেনা প্রধান ও সরকারের বক্তব্যের সমন্বয়হীনতা প্রকাশ পেল। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, বললেন ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা টাফ করে ফেলা হচ্ছে, এই ধরনের একটা নিউজ ভারতের একটা পত্রিকায় এসছে। কি বলা হয়েছে সেই পত্রিকায় সেটা একটু দেখি, তারপর আমাদের এই ব্যাপারে কি বোঝার আছে, কি বার্তা আছে, আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। রিপোর্টটা এসছে টাইমস অফ ইন্ডিয়াতে। সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন 20,000 পাসপোর্ট, বাংলাদেশিদের পাসপোর্ট যারা ভিসার জন্য জমা দিয়েছিলেন সেটা রিটার্ন করেছে। ওখানে ওনাদের একটা সোর্স থেকে বলা হয়েছে এই কথা। এটা কেন করা হয়েছে তারা বলছেন, এবং এটা ইনডেফিনেটলি সাসপেন্ড করা হয়েছে, এবং কারণটা বলা হচ্ছে ওয়াইড স্প্রেড প্রটেস্টস অ্যান্ড থ্রেটস ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা। মানে পরবর্তীতে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে যখন ভিসা দেরি হচ্ছিল তখন অনেকে ইন্ডিয়ান হাই কমিশনে নাকি মেইল লিখেছেন যেখানে তাদেরকে থ্রেট করেছেন, তাদের এমপ্লয়ীদের প্রতি থ্রেট করা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হচ্ছে যে ভারত বিরোধী নানা তৎপরতা আছে, সব কিছুকে বিবেচনায় নিয়ে তারা এই ধরনের কাজ করছেন। এবং এটা খুব সহসা যে কিছু হবে সেরকম ইঙ্গিত নেই। তারা শুধুমাত্র এমার্জেন্সি যে ভিসাগুলো আছে, এমার্জেন্সি বলতে তারা বোঝাচ্ছেন 2-3 ধরনের ভিসা: স্টুডেন্ট ভিসা, মেডিকেল এমার্জেন্সিস এবং ডাবল এন্ট্রি ভিসা, মানে যেগুলো হচ্ছে আপনি অন্য দেশে যাওয়ার জন্য লাগবে। এই ধরনের ভিসাগুলো ছাড়া অন্য ভিসাগুলো সহসা খুব বেশি দেওয়া হবে না। ভারত এই সিদ্ধান্তটা নিচ্ছে, এবং ভারতের কত মানুষ, বাংলাদেশে কত মানুষ ভারতে যায় সেই সংখ্যাটাও তাদের এখানে দেয়া আছে। 1.6 মিলিয়ন, 16 লক্ষ মানুষ প্রতি বছর, মানে প্রতি বছর না, ইনফ্যাক্ট গত বছরের কথা বলতে 23 সালেই তারা যায়। এর মধ্যে 4.5 লাখ মেডিকেল ভিসায় যায়। তারা বলছেন যে বাংলাদেশের এই ধরনের ভিসার ক্ষেত্রে নানান রকম সমস্যা আছে, মেডিকেল ভিসায় গিয়ে অন্যান্য কাজ করে, এবং মানে আলটিমেটলি তারা এটা স্বীকার করেছেন। তাদের এই রিপোর্টে সেটা বলা হয়েছে 5 আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই তারা আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা অলরেডি যে তথ্য পেলাম যে 1.6 মিলিয়ন পিপল যদি ভিসা পায়, মানে তার সম্প্রতি ভিসা খুব কম দেয়া হচ্ছে। সামনে একটা বছর যদি তার অর্ধেক ভিসাও হয়, আমরা খেয়াল করি এই সংখ্যাটা কিন্তু বিরাট কমে যাওয়া। বাংলাদেশিদের উপরে ভারতের অনেক কিছু নির্ভরশীল, তার চিকিৎসা ব্যবস্থার বহু জায়গায় যেখানে বাংলাদেশিরা মূলত যান, কলকাতায়, দিল্লিতে, এবং তারা একটা বিরাট অংশ দক্ষিণের কয়েকটা জায়গায় যান, মাদ্রাজে যান। তো ওই জায়গাগুলোতে বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠান, মানে হসপিটাল, ডক্টরস, এবং যেহেতু অনেক মানুষ যান সেখানকার আবাসিক, এগুলো এটার সাথে জড়িত হয়েছে। আমরা বাংলাদেশি যারা যাচ্ছি তাদের চাহিদার নিরিখে ভিত্তিতে আমাদের বহু মানুষ ট্যুরিজমের জন্য যায়, নিশ্চয়ই বা ট্যুরিস্ট ভিসা তারা দেবেন না। প্রচুর মানুষ ঘুরতে যায়, এবং বাংলাদেশিরা বছরের পর বছর যেহেতু যায় সেটার উপরে ভিত্তি করে বেশ কিছু হোটেল তৈরি হয়েছে, এবং ওই ধরনের টুরিস্ট স্পটগুলোতে আরো অনেক ব্যবসার সাথে বাংলাদেশিরা আসছেন, কেনাকাটা করছেন, সেবা নিচ্ছেন, এটা জড়িত। প্রচুর বাংলাদেশি শপিং এর জন্য যান, বিশেষ করে কলকাতায়। আমাদের অনেকেই আমরা জানি কলকাতায় আমাদের দেশে চাইতে অনেক ভালো মানের জিনিস তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় অনেক ক্ষেত্রে, অনেক কিছুই। ফলে আপনি রীতিমতো ভাড়া টাড়া দিয়ে যদি একটু বেশি শপিং করেন, ফিরে আসলে আপনার লাভই থেকে যায়। এই প্রসঙ্গে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন ব্যবসার, পোশাক বা অন্যান্য ক্ষেত্রে, তাদের একটু সতর্ক থাকা দরকার আছে। তারা মানুষের গলা কেটে ব্যবসা করবেন কিনা, কোনো একদিন এই ব্যবসা আসলে ভারতের দিকে চলে যাবে, এবং এটার পেছনে যৌক্তিক কারণ আছে। যাই হোক, সেই কেনাকাটার ক্ষেত্রেও ভারতের বড় ডিপেন্ডেন্স আছে, এবং যখন আপনি যাচ্ছেন কেনাকাটা করতে সময় লাগছে, ওখানে হোটেল ব্যবসা। সো বাংলাদেশি 16 লাখ মানুষ যখন বিভিন্ন স্পটে যায়, তার সাথে নিশ্চিতভাবে অনেক ব্যবসা জড়িত, এবং ভারত এই ব্যবসাটাকে ঝুঁকি নিয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।
একটা কথা মনে রাখা দরকার, মনে রাখা জরুরি যে ভারতের অনেকগুলো সুবিধার জায়গা আছে। এমন না যে তার এই ব্যবসা বন্ধ রাখলে সে ভাবছে হয়তো সেটা অন্য কোথাও চলে যাবে। যেমন ধরি শপিং এর কথা যদি বলি, শপিং এর কথার ক্ষেত্রে আপনি কাছাকাছি আর কোথাও যদি বেটার শপিং করতে চান, এটা অনেক এক্সপেন্সিভ। আপনি যদি ব্যাংকক যেতে চান, আপনি সড়ক পথে যেতে পারেন না, এবং প্লেন ফেয়ার বেশি হবে, ওখানকার সবকিছু আরো এক্সপেন্সিভ। সো এটা বিকল্প হচ্ছে না। টুরিস্ট স্পটের তো বিকল্প হয়ই না আসলে, তাই না? কারণ হলো টুরিস্ট স্পট ভারতে যেটা আছে, যেটা আপনি দেখতে যেতে চান হলিডেতে, ওটাতেই যেতে চাইবেন। সুতরাং ওটাও আসলে ঠিক সেই অর্থে রিপ্লেসেবল না। হ্যাঁ, আপনি ছুটি কাটানোর ক্যাপাবিলিটি আছে, টাকা আছে, আপনি হয়তো অন্য দেশে যেতে পারেন, কিন্তু আপনি অন্য দেশে গেলেও ভিন্ন একটা স্পটে যাচ্ছেন, আপনি ওই স্পেসিফিক স্পটে যাচ্ছেন না। চিকিৎসার একটা রিপ্লেসমেন্ট হয়তো সম্ভব ছিল, কারণ আমার মনে হয় ভারতের যদি এই হেলথ ট্যুরিজম রেস্ট্রিক্টেড হয়, অন্য কিছু দেশ হয়তো কিছু সাশ্রয়ী অফার দিতে পারে। আমরা জানি থাইল্যান্ড, সিঙ্গাপুর ইজ ভেরি এক্সপেন্সিভ। থাইল্যান্ড মোটামুটি যাও আছে তাও ভারতের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ। মালয়েশিয়া মে বি কম্পিটিটিভ, তারা হয়তো এগিয়ে আসতে পারত। এবং ভারত দেখবেন মেডিকেল ভিসাটা দিচ্ছে, ওই ভিসাটা দিচ্ছে কারণ ওতে তারা খুব হয়তো স্ক্রুটিনাইজ করছে, তারা মনে করছে এটা হয়তো রিপ্লেস হতে পারে। যাই হোক, বেসিক কথাটা হচ্ছে তারা তাদের বেশ কিছু ব্যবসা কম হবে এই ঝুঁকি নিয়েও বাংলাদেশিদেরকে কম ভিসা দিচ্ছে। এ থেকে আমরা আসলে কি বুঝি, কি বুঝবো? আমরা যেটা চেয়েছিলাম, যেটা চাই, ভারতে কিছু জেস্চারও আছে, তারা তাদের জায়গা থেকে। চলে যাব আজকের বিস্তারিত খবরে। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, ভারত কার পক্ষে থাকবে সেই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। যারা মানুষ খুন করেছে, গণতন্ত্র হত্যা করেছে ও স্বাধীনতা বিপন্ন করেছে, ভারত তাদের পক্ষে থাকবে নাকি গণতন্ত্রের পক্ষে থাকবে সেই সিদ্ধান্ত ভারতের। সোমবার 30শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, এটা শুধু আজকে হচ্ছে তা না, দীর্ঘদিন ধরে হচ্ছে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। সীমান্ত হত্যা একটি জঘন্যতম অপরাধ, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নেই। বন্ধু পরিচয় দেওয়া পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আমাদের সঙ্গে করছে। তিনি বলেন, সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা ও নির্বিকারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। গত 16 বছর ধরে যারাই অধিকার আদায়ের পক্ষে কথা বলেছে, তাদের হয় গুম অথবা হত্যা করা হয়েছে, অজস্র মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অর্থ পাচার নিয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতারা ব্যাংক থেকে যে পরিমাণ টাকা সরিয়েছে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের তেমন নজির নেই। এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, পার্শ্ববর্তী দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে। অর্থ লুটপাটকারীদের হুঁশিয়ারি করে তিনি বলেন, পাচার টাকা যেখানে থাক অন্তর্বর্তী সরকারের কাছে ফেরত পাঠাতে হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চলে যাব পরের খবরে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য সেনাপ্রধান ও ওয়াকার উজ্জামান 1 থেকে 1.5 বছর অর্থাৎ 18 মাসের যে সময়সীমার কথা উল্লেখ করেছিলেন, সেটিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যক্তিগত মত উল্লেখ করার পর এই নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে। কারো কারো কাছে বিষয়টি নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্যমতের অভাব কিংবা সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একজন নেতা বলেছেন, বিতর্ক এড়াতে নির্বাচন নিয়ে বক্তব্য সরকারের দিক থেকেই আসা উচিত। আর জামায়াত ইসলামীর মুখপাত্র বলছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দিলেই এসব বিতর্কের অবসান হবে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন। পরে 8ই আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছিলেন যে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এরপর দায়িত্ব নেওয়ার 1 মাস পর দেওয়া আরেক ভাষণে তিনি বিভিন্ন বিষয়ে সংস্কারে 6টি কমিশন গঠনের ঘোষণা দেন। সেই কমিশনগুলো আজ 1 অক্টোবর থেকে কাজ শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন, 6টি কমিশন কাজ শুরু করার আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার। এরপর কমিশনের কাজ শেষে সুপারিশ পাওয়ার পর আরেক দফার সংলাপ হবে। চোখ রাখবো পরবর্তী খবরে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা দুটি রোড ম্যাপ চাচ্ছি একটা সংস্কারের জন্য। সেই রোড ম্যাপের নির্দিষ্ট হতে হবে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। সংস্কারের রোড ম্যাপ যদি সফল হয় তাহলে পরবর্তীতে দেরি না করে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে, কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টি ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আমরা একটা সফল নির্বাচন চাচ্ছি। শনিবার রাত 10টায় কক্সবাজারে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর শফিকুর একথা বলেন। জামায়াতে ইসলামীর আমির বলেন যে ডাকাত দল এই ঘটনার সঙ্গে জড়িত। তারা 1 মাস আগে জামিনে বের হয়েছে, এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে। এরকম আরো অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে। দেশ আমাদের সবার, কোনো দলের এবং ব্যক্তির নয়। এই দেশ 18 কোটি মানুষের, তাদের স্বার্থে যা করা দরকার সবই করতে হবে। শেখ হাসিনার প্রসঙ্গে ডক্টর শফিকুর বলেন, পালিয়ে যাওয়া কোনো ভালো বিষয় না। উনি চলে যাওয়ার পরে মাঝে মধ্যে টেলিফোনের কথা শুনতে পাই। আমার মনে হয় তিনি এখান থেকে সরে গেছেন। নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না, জোর করে আবার নিজের স্থান করা বুদ্ধিমত্তার কাজ হবে না বলে আমি মনে করি। তিনি যদি অপরাধী হন, কোনো অপরাধ করে থাকেন, তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে।